প্রায় 2 সপ্তাহ হতে চলেছে সাফার রোম থেকে বের হয়। সেদিন হৃদির জানাজা পড়ে আসার পর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সোজা নিজের রোমে ঢুকে পড়ে। অনেক চেষ্টা করেও কেউ সাফারকে বের করতে পারে না। রুমের বাইরে খাবার রেখে আসা হতো, কিন্তু টানা 2 দিন দরজাই খোলেনি সাফার। সে সময় ভয়ে উত্তেজনায় জেঁকে ধরেছিল চন্দ্রাকে। পাশে আবার সাফার নিজের ক্ষতি পরিষ্কার না করে তো বদ্ধ দরজার এপাশে বসেও চন্দ্রার অস্বস্তি হতো। হয়তো কিছুটা অনুভব করতে পারতো সাফার, তাই চাপা কণ্ঠে ভেসে আসতো মাঝে মাঝে, আমি ঠিক আছি, একা ছাড়ো। বারংবার চেষ্টা করেও যখন দরজা খোলাতে অক্ষম, তখন দরজার বাহিরে খাবার রেখে দেওয়া হতো সাফারের জন্য। কিন্তু কখন কোন সময় দরজা খুলে সাফার খাবার নিত কেউ কখনো বলতে পারতো না। কোনোদিন খাবার নিয়েছে তো কোনোদিন নেয়নি, কিন্তু নিজের সংস্পর্শ কারো আসার রাস্তা বন্ধ করে সহানুভূতি জানার সুযোগ দেয়নি, বরং নিজেকে একদম একা করে ফেলেছে সকলের ধরাছোঁয়ার বাহির। তবে বদ্ধ রোম থেকে মাঝে মাঝে দম ফাটানো আর্তনাদ ভেসে আসতো দিন দুপুরেও। হয়তো কোনো না কোনো ভাবে নিজেকে দায়ী করে সাফার হৃদির এমন নির্মম মৃত্যুর পিছনে। তাই ওর কষ্টগুলো গভীর ছিল, যার বিন্দু মাত্র অনুমান কাউকে করতে দিতেও মোটো ইচ্ছুক নয় সাফার। চন্দ্রা চেয়েও চেয়েও দেখা ছাড়া কিছু করার ছিল না। মৃত্যু এক অনিবার্য সত্য, এই সত্যকে অস্বীকার করার কিছুই নেই। কিন্তু হৃদির এমন করুণ মৃত্যু কেউ আশা করেনি। কোনো অভিশাপের শাস্তি হৃদি পেয়েছে, কার প্রতিহিংসার দহনে হৃদিকে চলতে হয়েছে, এসব ভেবেই দিন পার করতে হচ্ছে। এত মানুষের ভিড়ে চন্দ্রা চাইলেও সাফারকে সামলাতে যেতে পারছে না। তবে সাফারের দরজা খোলার অপেক্ষা করে প্রায় রাত ড্রাইং টেবিলে বসে থাকে। কখনো কখনো তো ওখানে ঘুমিয়ে পড়ে। তাছাড়া দিনের বেলা তো ওকে ব্যস্ত থাকতে হয় সিকান্দার মির্জাকে নিয়ে। হৃদির হঠাৎ করে গায়েব হওয়ার ঘটনা সিকান্দার মির্জাকে তখন কেউ কিচ্ছু জানায়নি, কারণ তখন কারো ধারণা ছিল না হৃদি যে আর ফিরবে না। কিন্তু হৃদির মৃত্যুর ঘটনা শোনার পর সিকান্দার মির্জা আর প্যানিক অ্যাটাক হয়, আর সেদিন থেকে সিকান্দার মির্জাও বিছানায় পড়ে আছে। সে রাত চন্দ্রা সাফারের সাথে ঘনিষ্ঠ আলিঙ্গনে লিপ্ত ছিল। মিলনের মধুর মুহূর্তে পার হওয়ার পরও দুজনের উত্তপ্ত শরীর দুটো লেপ্টে ছিল একজন আরেকজনের উষ্ণতা পেতে। শুকনো মেয়েদের হাত ছেড়ে বিছানায় গড়াগড়ি করছিল। চন্দ্রা সাফারের উন্মুক্ত বুকে জায়গা করে ঘুমের দেশে পাড়ি দিলেও কেন জানি সাফারের চোখে ঘুম এলো না। এক অদ্ভুত অস্থিরতা ওর মন মস্তিষ্কে গ্রাস করে তুলেছিল। এমন আগে কখনো হয়নি, বরং চন্দ্রার সান্নিধ্যে ভীষণ সুখ পায় ও তৃপ্তিতে ভরে উঠে সাফারের মন শরীর। সেদিন ওর চোখ জুড়ে প্রশান্তিতে রাজ্যের গমও নেমে আসে। তাহলে আজ কেন নিয়মের ব্যতিক্রম হচ্ছে? চন্দ্রাকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে, কপালে শব্দ করে একটা চুমু দেয়, এরপর নিজেও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। সাফার চন্দ্রাকে আজ কথা দিয়েছে অর্পিতার বিয়ের পরপরই ওদের বিয়ের কথাটা পরিবারকে জানাবে, আর কোনো লুকোচুরি রাখবে না। অনেক হয়েছে, সব জানার পর হয়তো পরিবারের অনেক বেঁকে বসবে, বিশেষ করে ওর মা নীলুফার। সে কখনো চন্দ্রার মতো একটি মেতি মেয়ে বংশ পরিচয়হীন মেয়েকে মির্জা বংশের পুত্রবধূ হিসাবে মেনে নেবে না। কোনো ঝুট ঝামেলা তো অবশ্যই করবে। কিন্তু যাই হোক, সাফার তার সিদ্ধান্তে অনড়। এভাবে চলতে দেওয়া সম্ভব নয়। একই বাড়িতে থেকে দুজন আলাদা ঘরের রাত্রি যাপন করতে হচ্ছে ওদের। এটা সাফারের জন্য আজকাল কষ্টদায়ক। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ সাফার, ওরও কিছু চাহিদা আছে, সেটা শরীর হোক বা মন। এখন তো চাইলেও দুজন কাছাকাছি আসতে পারে না, পাশাপাশি বসে গল্প করে রাত কাটাতে পারে না। চোরের মতো লুকিয়ে লুকিয়ে নিজের স্ত্রীর কাছে যাওয়া, এভাবে নিজের স্ত্রীকে নিজের ঘরে আনা সাফারের মোটেও এখন ভালো লাগে না। তাছাড়া চন্দ্রাকে ছাড়া এখন আর ওর ভালো লাগে না। আজকাল মনের অনুভূতিগুলো বড্ড বাদন ছাড়া হয়ে পড়েছে, কিছুটা বেহায়াও বটে। যবে থেকে দুজনের দেহ মনের স্বীকারোক্তি হয়েছে দুজনের কাছে, তবে থেকে বেহায়া মন আরো বেশি বেহায়াপনা মাতাল হয়ে পড়েছে। কাছে পাওয়ার চাহিদাও দিন দিন বেড়ে যাচ্ছে। চন্দ্রার ক্ষণিকের জন্য কাছে আসা এখন আর তৃপ্তি মেটে না। ব্যাপারটা এমন বই, পিপাসিত মানবের সামনে পানি রেখে বলা পান করতে পারবে না। আজকাল খুব ইচ্ছে করে চন্দ্রাকে বুকের সাথে জাপটে ধরে ঘুমাতে, চন্দ্রার ঘন কালো মেঘবর্ণ চুল নাক ডুবিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে।
চন্দ্রা টোরের অমৃত সুধা পান করে নিজের বহুদিনের তৃষ্ণা মেটাতে। বলে না, পুরন মানুষ যেখানে মধু পায় সেখানেই ছুটে যায়। সাফারের এখন সেই দশা হয়েছে। কোনো একদিন পরিবারের কাছে ধরা খাওয়ার সম্ভাবনা নিশ্চিত। তখন চন্দ্রার চরিত্রের কলঙ্কের নাকটা দাগ লেগে পড়ে। সাফার এমন কোনো কিছুতে হতে দিতে চায় না। নিজের স্বার্থের জন্য চন্দ্রাকে নিজের জীবনের সাথে জড়িয়েছে। মেয়েটি তো ওর সান্নিধ্যে আসতেও আগে ভয় পেত। সবসময় কেমন জড়তা, ভয় আর অস্থিরতা চোখে মুখে প্রকাশ পেত। যখনই সাফার কাছে যাওয়ার চেষ্টা করত, চন্দ্রা নিজেকে একদম গুটিয়ে ফেলত। লজ্জাবতী গাছের নেই, ওর লজ্জায় রাঙানো গাল দুটো তখন আবির রঙের ছেয়ে যেত। সাফারের তখন খুব ইচ্ছে হতো গাল দুটো চুমুতে ভরিয়ে দিতে, আরো একটু লাল করে তুলতে, কিন্তু প্রতিবার নিজেকে সংবর্ণ করে নিত। এটা এতটা সহজ ছিল না ওর জন্য। ভাবতে ভাবতে যখন চোখটা লেগে আসছিল সাফারের, তখনই দরজার কড়াগাছে ধরফড়ি ওঠে। হঠাৎ মস্তিষ্কে চাপ সৃষ্টি করায় কিছুটা সময় লেগে যায় নিজেকে ধাতস্থ করতে। চোখে জ্বালা সহ মুখের তীব্র বিরক্ততা প্রকাশ করে। দরজায় দাঁড়ানো ব্যক্তিকে বিশ্রে একটা গালি দিতে চেয়েও থেমে যায়। মনে হঠাৎ সংশয় জন্ম হয়, কেউ জেনে যায়নি তো চন্দ্রা এই রুমে ওর সাথে। চন্দ্রাও সজাগ হয়ে সাফারের দিকে কিছুটা ভয় মিশ্রিত মুখে তাকায়। চন্দ্রার মনে হয় হঠাৎ ভয় জোড়া হলো, ধরা খাওয়ার ভয়। কেউ জেনে যায়নি তো ওই রোমে সাফারের সাথে আছে। ভারীভর্তি মানুষ, অনেক বড় কেলেঙ্কারি লেগে যাবে তাহলে। সাফার চন্দ্রার ভয়, অস্বস্তি সবটাই অনুধাবন করতে পারে, তাই চোখের ইশারায় শান্ত হতে বলে। গালের একপাশে বড়সার হাত রেখে সাহসে বলে, কিচ্ছু হবে না, আমি আছি তো। চন্দ্রাও মৃদু হেসে সম্মতি জানালো। চন্দ্রাকে ওয়াশরুমের দিকে পাঠিয়ে নিজেকে কিছুটা গুছিয়ে দরজা খুলতেই সামনে থেকে অর্পিতার ভয়ে মিশ্রিত কণ্ঠ কানে এলো, ভাই, রিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। কথাটা মস্তিষ্কে যেতেই সাফারের 2 সেকেন্ড সময় লাগলো, কারণ বিশ্বাস করা কঠিন। এটা এত গার্ড আর বাড়িভর্তি মানুষ মাঝ থেকে কাউকে গায়েব করা চারটেখানেক কথা নয়। এর জন্য অনেক বড় কলিজা আর ফুল প্রুফ প্ল্যানের প্রয়োজন। প্রতি ঘন্টায় গার্ডদের পজিশন পাল্টানো হয়। বাড়ির ভেতরে বাড়ির সিসিটিভি ক্যামেরা লাগানো, তাই ভুরু যুগুর কুচকে অবিশ্বাস্য নজরে অর্পিতার আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে আবার জিজ্ঞাসা করলো, কি বললি তুই, আবার বল। অর্পিতা বলল, সত্যি বলছি ভাইয়া, বাড়ির কোথাও রিদি নেই। ফারাজ আর ইমরান মামু গিয়েছে সিসিটিভি ফুটেজ চেক করতে, কিন্তু কোথাও নেই বলেই কেঁদে দিল। সাফার কিছু না বলে রুমে ছুটে গেল। ড্রয়ার থেকে একটা সাদা রঙের শার্ট গায়ে জড়া দিয়ে দেখে ওয়াশরুমের দরজা খুলে চন্দ্রা বের হয়ে আসছে। সাফারকে তৈরি হতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? চন্দ্রাকে সব বলেই নিজে হন্যে হয়ে খুঁজছে আসছে পুরো বাড়ি, আনাচে কানাচে এদিকে। বিয়েতে আসার সকল অতীতও চেষ্টা করে যাচ্ছে। সাফারের হুকুম বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত থাকে, সকল সার্ভেন্ট সহ। সবাই যখন রিদিকে খুঁজতে ব্যস্ত, তখনই অর্পিতার মনে পড়তে ব্যস্ত গলায় বলল, ওই ছেলেটা কোথায়? নীলুফার বলল, কোন ছেলের কথা বলছিস? সবাই তো ড্রয়িং রুমে উপস্থিত। রিদি বলল, না, সবাই উপস্থিত নেই, কিছু সার্ভেন্ট গায়েব এখান থেকে। নতুন যারা এসেছে তাদের মধ্যে। চন্দ্রা উদ্বিগ্ন সুরে বলল। খবর সাফার পেয়ে সাফার চলে আসে। অর্পিতা আর চন্দ্রাকে সামনে নিয়ে সব খুলে বলতে প্রথম থেকে। অর্পিতা প্রথম থেকে সব বলে। ওদের রুমে আসা সার্ভেন্ট চন্দ্রাকে স্টোর রুমে যাওয়ার তাগিদ দেয়। চন্দ্রা যেতে নিলেই অর্পিতা বাধা দেয়, কারণ মাত্রই চন্দ্রার হাতে মেহেদি দিয়েছিল, যা এখনো শুকায়নি। তাই অর্পিতা নিজেই যাওয়ার জন্য পা বাড়াল। হৃদি এসে বাধা দেয়, বলে, নতুন বউ আর একটা দিনই তো থাকবে, যাওয়ার আগে কি তোমাকে দিয়ে এত কাজ করাবো? কখনো না, তুমি বসো, আমি দেখছি। এটা বলে হৃদি স্টোর রুমের দিকে চলে যায়। আমিও সবার সাথে গল্প ব্যস্ত হয়ে পড়ি। হৃদির কথা স্মরণেই আসে না তখন। ঘন্টাখানিক পর আমার একটু খটকা লাগে, তাই ফ্রেশ হয়ে হৃদির রুমের দিকে চলে যায়। কিন্তু রুমে গিয়ে দেখি কেউ নেই। এক এক করে সব জায়গায় খুঁজি, না পেয়ে সবাইকে জানাই। এত রাতে স্টোর রুমে কি কাজ ছিল? কে পাঠিয়েছে? সাফার চিৎকার করে ওঠে। ওই ছেলেটি বলল, না, মানে কে পাঠিয়েছে? নীলুফার উচ্চ সুরে চেঁচিয়ে উঠল, মাথা খারাপ তোর? এত রাতে আমি সার্ভেন্টকে কেন পাঠাবো? তোদেরকে সাথে নিয়ে স্টোর রুমে যেতে। কিছু লাগলে আমি নিজেই যেতাম, বা সকাল পর্যন্ত অপেক্ষা করে বলে দিতাম। কিন্তু মা, ওই সার্ভেন্ট এমনই বলেছে, তাই তো কোনো প্রশ্ন করিনি। সাফারের হুঙ্কারে সকল সার্ভেন্ট এক লাইনে দাঁড়িয়ে গেল। অর্পিতা
আর চন্দ্রাকে আইডেন্টি ভেরিফাই করতে বলা হলো, কিন্তু দুজনই বলল সেই ছেলেটি এখানে নেই। চন্দ্রা আরো কনফার্ম করলো এখানে আরো দুজন সার্ভেন্ট অনুপস্থিত। নীলুফার এবারও বিরক্তর কণ্ঠে বলল, এখানে সবাই উপস্থিত, গুনে দেখো আমি নিজে এদের অ্যাপয়েন্ট করেছি। তুমি আরো দুজন কোথায় পেলে? আসমান থেকে আসলো নাকি জমিন থেকে? আরে আমি সত্যি বলছি, আজ সন্ধ্যায় আমি ওদের সাফার শেষ করতে দিল না। তার আগে চন্দ্রার হাত ধরে টানতে টানতে সিকিউরিটির রুমের দিকে নিয়ে গেল। একটা একটা করে প্রত্যেকটা ফুটেজ চেক করে চন্দ্রাকে দেখালো। বাড়ির ভেতরে একটা ফুটেজে দুজন সার্ভেন্টকে চন্দ্রার আশেপাশে প্রায় সময় ঘুরঘুর করতে লক্ষ্য করা গেল। চন্দ্র সে দুজনকে চিহ্নিত করলো, কিন্তু আফসোস সব চিহ্নিত হয়েও হাতে কিছু এলো না। কারণটা ছিল সার্ভেন্ট দুজনই মুখে মাস্ক পরেছিল, চেহারা স্পষ্ট না তাদের। অনেক খোঁজ করেও তাদের পরিচয় পাওয়া গেল না, কোনো সার্ভেন্ট তাদের চিনতে পারেনি। বাড়ির মানুষও তাদের চেহারা দেখেনি। যে সার্ভেন্ট চন্দ্রকে ডাকতে এসেছে তার মুখও মাস্ক দ্বারা ডাকা ছিল। যেহেতু করোনা সিজন, তাই সন্দেহ করা জো হয়নি, আর অপরাধীর সেই সুযোগই লুফে নিয়েছে। কিন্তু প্রশ্ন গিয়ে জমে এক জায়গায়, তিনজন অপরিচিত লোক বাড়ির ভেতরে প্রবেশ করলো কিভাবে? কেউ না কেউ তো অবশ্যই সাহায্য করেছে। আর এদিকে যদি ওরা কিডন্যাপ করেও থাকে, তাহলে মির্জা বাড়ির বাহিরে কিভাবে নিল? আর ওদের মোটিভ কি? একসাথে অনেকগুলো প্রশ্ন কিলবিল করছে সাফারের মস্তিষ্কে, কিন্তু উত্তর একটাও জানা নেই। বিধ্বস্ত সাফার ফোন লাগালো আহমেদের কাছে। গমে বিভোর ছিল আহমেদ। মোবাইলের তীব্র শব্দ তার ঘুমের ব্যাঘাত ঘটাতে অক্ষম, কিন্তু মোবাইল যখন বিরতিহীনভাবে একাধারে বেজেই চলল, তখন সহনশীল আহমেদ ধৈর্য হয়ে অনেকটা তৃষ্ণার্ত মুখে ফোনটা রিসিভ করল। কানে ফোন লাগাতে অপর পাশে ঝাঁঝালো কণ্ঠে বুক চাপা অনুভব করলো। বাসায় এসে কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে সাফার, এমন করছো কেন? সাফার বলল, রক্তের বন্যা বয়ে নেমে আসবে আমার আপনার এই শহরে। আঙ্কেল, আমার বোনকে খুঁজে বের করুন, না হলে আমার ভেতরের গোমন্ত জানোয়ার কিন্তু আবারও জেগে যাবে। আপনি চাইলেও এবার আটকাতে পারবেন না আমাকে। আমি শেষ করে দিব সকল নরপিশ্বাস দেন। মনে আছে তো 13 বৎসরের আগের ঘটনা? তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর হ্যাঁ, কেউ কনফিউশনে ভুগবেন না, এটা অতীতের গল্প চলছে। এটা অতীত চলছে, অতীত শেষ হলেও অবশ্যই সবাই ক্লিয়ার হয়ে যাবে। আর ওই যে বলছেন, এই প্রথমটা চন্দ্রা যে অপশনে ছিল, যে অশান্তিতে ভুগেছিল, যার অত্যাচারে চন্দ্রা গ্রাম ছেড়ে শহরে এসেছে, ইনশাল্লাহ ধৈর্য ধরুন, সবটাই জেনে যাবেন। সব কিছু ক্লিয়ার হয়ে অতি দ্রুতই গল্পটা সমাপ্তি হয়েছে। আজ আসে দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।